ইরান আমেরিকা চুক্তিতে ভয়ে মধ্যপ্রাচ্যের বিশ্বাসঘাতক মুসলিম দেশগুলো ইরান নাকি আমেরিকা গোপনে কার সাথে হাত মেলাবে। নতুন বাকযুদ্ধে জড়িয়েছে ইরান ও আমেরিকা, কার হাতে থাকবে হরমুজের নিয়ন্ত্রণ, ছাড় দেবে কি খামেনির দেশ। এবার শুক্রের লিভার কিডনিতে বাঁচবে মানুষ, চীনের চিকিৎসকদের বিরাট সাফল্য, বাঁচবে কি লাখ লাখ লিভার কিডনি রোগীর জীবন। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরান আমেরিকা চুক্তিতে ভয়ে আছে খামেনির দেশ বিরোধী মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। তেহরান ওয়াশিংটনের চুক্তিকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করছে আমেরিকা এই আরব মিত্ররা। বিশেষ করে ইরানকে $300 বিলিয়ন তহবিল ও হরমুজ প্রণালীতে তেহরানের টোল আদায়ের চেষ্টা উপসাগরীয় দেশগুলোকে আতঙ্কিত করে তুলেছে। এই ভয় দূর করতে কুয়েত, আবুধাবি ও বাহরাইন সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আরবরা কি এবার মার্কিন আশ্বাসে ভরসা রাখবে, নাকি পিঠ বাঁচাতে গোপনে ইরানের সাথেও হাত মেলাবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘনিষ্ঠ আরব বন্ধুদের ভয় দূর করতে জরুরি সফরে বের হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি একে একে সফর করছেন কুয়েত, আবুধাবি এবং বাহরাইনে। গত 4 মাসের বিধ্বংসী ইরান ইসরায়েল যুদ্ধের পর উপসাগরীয় মিত্র রাষ্ট্রগুলোতে সফরকালে রুবিও তাদের আশ্বস্ত করছেন, দীর্ঘদিনের আরব বন্ধু দেশগুলোর নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত হয় ওয়াশিংটন এমন কোনো পদক্ষেপ নেবে না। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহনে সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে জোর দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি কতটা ঠুনকো হতে পারে এর নজির দেখিয়েছে ইরান যুদ্ধ। সেক্ষেত্রে মার্কো রুবিওর নিশ্চয়তা কি আরবদের স্বস্তি দেবে? আমরা তাদের জানাতে চাই এবং আমরা আবারও জোর দিয়ে বলতে চাই যে এই আলোচনার প্রতিটি সিদ্ধান্তের বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো, তাদের যুক্ত রাখব। আমরা এমন কিছু করব না যা আমাদের মিত্রদের, বিশেষ করে এই অঞ্চলে আমাদের দীর্ঘদিনের বন্ধুদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। দীর্ঘ 47 বছর পর প্রথমবারের মতো তেহরান ওয়াশিংটনের মধ্যে সই হওয়া ঐতিহাসিক সমঝোতা চুক্তি ঘিরেই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন এই চুক্তিকে দেখছে নিজেদের নিরাপত্তার জন্য বড় এক হুমকি হিসেবে। এসব উপসাগরীয় দেশগুলোর আশঙ্কা, ইরানকে $300 বিলিয়ন তহবিল প্রদান এবং তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই চুক্তি মধ্যপ্রাচ্যে ইরানের হাতকেই আরও শক্তিশালী করবে। সাম্প্রতিক যুদ্ধের পর বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজের যাতায়াত নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। হরমুজ প্রণালীর উপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ কিছুতেই ছাড়বে না ইরান। তেহরান চায় এই প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর উপর নিজস্ব শর্ত বা ফি আরোপ করে আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে। অন্যদিকে আমেরিকা চায় হরমুজ সবার জন্য শর্তহীনভাবে উন্মুক্ত রাখতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট জানিয়েছেন, এই আন্তর্জাতিক জলপথে কোনো ধরনের টোল বা বাড়তি ফি আদায় আমেরিকা মেনে নেবে না। আমি পৃথিবীর এমন কোনো দেশের কথা জানি না যারা হরমুজ প্রণালী ব্যবহারের জন্য কোনো রকম টোল বা ফি দেওয়ার বিষয়টিকে সমর্থন করে। এটা কোনোভাবেই হতে দেওয়া হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে একদম পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আরব মিত্র দেশগুলোতে সফরের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরব নেতাদের বোঝাতে চাইছেন, ইরানের সঙ্গে চুক্তি হলেও উপসাগরীয় অঞ্চলের সামরিক ও কৌশলগত সুরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে। তবে মার্কিন আশ্বাসের উপর আরব রাষ্ট্রগুলো আগের মতো ভরসা করতে পারবে কিনা সেটা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ। অনেকের ধারণা, ওয়াশিংটনের উপর পুরোপুরি নির্ভর না করে গোপনে ইরানের সাথেও নিজস্ব সমঝোতা চালিয়ে যাবে উপসাগরীয় দেশগুলো। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এদিকে ইরান নাকি অন্য কোনো দেশ, কার হাতে থাকবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী? হরমুজ থেকে কি ইরান টোল আদায় করবে, নাকি কোনো টোল থাকবে না? তা নিয়ে ইরান ও আমেরিকার মধ্যে শুরু হয়েছে নতুন এক বাকযুদ্ধ। ইরান সাফ জানিয়ে দিয়েছে, ইরানের হাতেই থাকবে হরমুজের নিয়ন্ত্রণ। কোনোভাবেই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না হরমুজ, এমনকি দিতে হবে টোল। তবে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, হরমুজে কোনো দেশের দখল মেনে নেওয়া হবে না, আদায় করা যাবে না কোনো টোলও। এমন অবস্থায় হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে আমেরিকা ও ইরানের মাঝে টানাপোড়েনের শঙ্কা করা হচ্ছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
হরমুজ প্রণালীতে ইরানের জলসীমা এড়িয়ে ওমান জলসীমা দিয়ে কোনো জাহাজ চলাচল করলে তা মধ্যপ্রাচ্যকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে হুঁশিয়ার করে দিয়েছে ইরান। ওমান জলসীমায় নতুন একটি পথ ব্যবহার করে লাইবেরিয়ান জাহাজ পার হওয়ার পর এই হুমকি দেয় ইরানের বিপ্লবী বাহিনী। এ ধরনের চেষ্টাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বিপজ্জনক বলেও সতর্ক করে দিয়েছে আইআরজিসি। ভবিষ্যতে বিশ্বের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথটি থেকে টোল আদায় করা হবে বলেও সাফ জানায় আইআরজিসি। তবে হরমুজে টোল আদায়ের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত চুক্তিতে নৌপথটিতে টোল আদায়ের কোনো সুযোগ নেই বলে জানান তিনি। বুধবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাথে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হরমুজে টোল আদায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি পুরো চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ফেলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। হরমুজ প্রণালী টোল আদায়ের বিষয়টি গ্রহণ করা হবে না। সেখানে টোল আদায়ের সুযোগ দিলে এমন অন্য নৌপথগুলোতেও টোল আদায়ের সুযোগ দিতে হবে। এটি পুরোপুরি নৌপথের ভবিষ্যৎ বদলে দেবে, যা গ্রহণযোগ্য না। এছাড়া গেল 28 ফেব্রুয়ারি ইরানের মিনাব শহরের একটি স্কুলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে 168 শিক্ষার্থী নিহতের ঘটনার তদন্ত চলছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী নয় বলে দাবি করেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, হিজবুল্লাহ, হুথি, হামাস সহ ইরান সমর্থিত অন্য কোনো গোষ্ঠী মধ্যপ্রাচ্যের কোনো দেশের সার্বভৌমত্বে যাতে হস্তক্ষেপ করতে না পারে, চুক্তির আগে সে বিষয়ে সমাধান করার ঘোষণা দেন মার্কো রুবিও। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে বাহরাইনের রাজধানী মানামায় এক বৈঠক শেষে বলেন, ইরানের সাথে অবশ্যই একটি চুক্তি করতে চায় যুক্তরাষ্ট্র, তবে অবশ্যই সেটি বড় কোনো ত্যাগের বিনিময় না। হরমুজের টোল আদায়ের বিষয়ে উপসাগরীয় দেশগুলো থেকে ইরান কোনো সমর্থন পাবে না বলেও জানিয়েছেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহ, হামাস ও হুথিদের জন্য সমর্থন অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সেনা কমান্ডার ইসমাইল কানাই বলেছেন, চুক্তির আগে অবশ্যই ইসরায়েলের বাহিনীকে লেবানন ত্যাগ করতে হবে। সেটি জোরপূর্বক হোক বা পরাজয় স্বীকার করেই হোক, তাদের লেবানন ত্যাগ করতে হবে। এমনকি চূড়ান্ত চুক্তির আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কোনো পর্যবেক্ষককে ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ, এমন মত ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের। বুধবার আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে যোগ দিয়ে এই মত জানান তিনি। অভিযোগ করেন, লেবাননকে এখনও দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবানন পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সাথে যুক্তরাষ্ট্র আলাদা আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার মাধ্যমে যে যুদ্ধের সূচনা হয়েছিল, তার সমাপ্তি ঘটছে এমন এক চুক্তির মাধ্যমে যাকে ইরানের নেতারা নিজেদের বিজয় হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের চুক্তিটি আসলে যুক্তরাষ্ট্রের জন্য এক বড় পরাজয়, এমনটাই মনে করছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 24 জুন আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের মধ্যস্থতায় চূড়ান্ত হওয়া চুক্তির বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে গালিবাফ বলেন, ইসলামাবাদ সমঝোতা কোনো চাপ বা জবরদস্তির ফল ছিল না, বরং এটি সাহসী ইরানি জাতির প্রতিরোধ ও কর্তৃত্বের ফল। ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি বলেন, আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ। লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি। ইরানি নীতি নির্ধারকদের কৌশলগত অবস্থান হল মধ্যপ্রাচ্যের অবিভাজ্য নিরাপত্তা। লেবাননে যদি যুদ্ধ চলতে থাকে, তবে যে কোনো মুহূর্তে সেই যুদ্ধের আগুন আবার সরাসরি ইরানে এসে লাগতে পারে। তাই লেবাননে যুদ্ধ বন্ধে তৎপর ইরানি নেতারা। কিন্তু লেবাননকে এখনও দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। আবুধাবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, লেবানন পরিস্থিতি নিয়ে দেশটির সরকারের সাথে আলাদা আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। লেবানন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, তাদের নিজস্ব সরকার রয়েছে। আমরা সরাসরি লেবানন সরকারের সাথেই আলোচনা করব। গত শুক্রবারেও লেবাননের প্রেসিডেন্টের সাথে আমার কথা হয়েছে। তাদের প্রতিনিধিরা এখন সরাসরি মাঠ পর্যায়ে কাজ করছেন।
ইরানের একটি নিজস্ব এজেন্ডা রয়েছে, আর তা হলো হিজবুল্লাহকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেওয়া। ইরানের সাথে আমাদের আলোচনায় সেই বিষয়টি অবশ্যই টেবিলে থাকবে, কিন্তু লেবাননের ভবিষ্যৎ কেবলই দেশটির জনগণের এবং তাদের নির্বাচিত সার্বভৌম সরকারের, আর আমরাও তাদের সাথেই কাজ করে যাব। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের একাংশ মনে করেন ইসরায়েলি হামলার কারণে হিজবুল্লাহর কমান্ড স্ট্রাকচার এবং অস্ত্রভাণ্ডার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র এই সুযোগটিকে পুরোপুরি কাজে লাগাতে চায়। এখনই যুদ্ধ বন্ধ করে দিলে হিজবুল্লাহ আবার সংগঠিত হওয়ার এবং তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ পুনর্গঠন করার সময় পেয়ে যাবে। তাই ওয়াশিংটন ইসরায়েলকে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা যতটা সম্ভব গুড়িয়ে দেওয়ার জন্য পরোক্ষ সময় ও সবুজ সংকেত দিচ্ছে। যুক্তরাষ্ট্র চায় না লেবাননে হিজবুল্লাহ কোনো সমান্তরাল সামরিক বাহিনী হিসেবে টিকে থাকুক। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে বড় যুদ্ধ এড়াতে সমঝোতা স্বাক্ষর করলেও লেবানন ফ্রন্টকে তিনি কিছুটা ভিন্ন চোখে দেখছেন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ও পূর্ব এশিয়ার দেশ জাপান। ভেনেজুয়েলায় প্রথমে 7.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার 39 সেকেন্ডের মাথায় 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত দেশটিতে 164 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 1000 ছাড়িয়েছে আহতের সংখ্যা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জাপানের উত্তরাঞ্চলেও আঘাত হেনেছে শক্তিশালী 7.2 মাত্রার ভূমিকম্প। সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। হঠাৎ তীব্র ঝাঁকুনি, চোখের সামনেই ধসে পড়তে শুরু করে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকুয়েটিয়া এয়ারপোর্টের একটি অংশ। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় দেশটির ব্যস্ততম বিমানবন্দরের ওই অংশ। দৃশ্যটি পুরোটাই রেকর্ড হয়েছে ভূমিকম্পের সময় বিমানবন্দরে থাকা যাত্রী উইলমার আজওয়াজের ক্যামেরায়। সবকিছু কাঁপছে। মাইকুয়েটিয়া বিমানবন্দরের ভেতরের অবস্থাটা দেখুন, এখানকার অবস্থা আরও করুন। এই অংশটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ছাদের দিকে তাকান, সবকিছুই ভেঙে গেছে। রাজধানী কারাকাসের একটি বাড়ির সামনের সিসিটিভি ফুটেজও ধরা পড়েছে দেশটিতে সম্প্রতি আঘাত হানা 7.2 ও 7.5 মাত্রার ভূমিকম্পের তীব্রতা। হঠাৎই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি দুটি তীব্র ঝাঁকুনিতে দুলতে শুরু করে। পরিস্থিতির আকস্মিকতা বুঝে উঠতে না পেরে স্থানীয় বাসিন্দাদের এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যায়। 1 মিনিটেরও কম সময়ে কারাকাস সহ আশেপাশের শহরগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টায় কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ড পর কারাকাস থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে আঘাত হানে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। কারাকাসের কাছে উৎপত্তি হলেও ভূমিকম্প দুটির তীব্রতায় কেঁপে ওঠে প্রতিবেশী কলম্বিয়া ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশও। ভূমিকম্প থেমে যাওয়ার পরও ভেনেজুয়েলা জুড়ে 20টি আফটার শক হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। আফটার শক আর সুনামির আশঙ্কার মধ্যেই ধসে পড়া ভবনের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা। ভূমিকম্পের সময় কোনো রকমে ভবনের বাইরে বেরিয়ে আসতে পারা বাসিন্দারা জানান ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকে। আমরা কোনো মতে দরজা খুলে বাইরে বের হয়ে আসতে পেরেছি। ধ্বংসস্তূপের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে নিচে নেমেছি। ভবন সুপারিনটেন্ডেন্ট তার বাচ্চাকে নিয়ে অন্য প্রতিবেশীদের সাথে নিচে নেমে আসছিলেন। তখনই বিল্ডিংটি পুরোপুরি ধসে পড়ে। এর আগে আমি শুধু একটা পরিবারকেই দেখেছিলাম বেরিয়ে আসতে পেরেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের পর ভেনেজুয়েলার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী দেশগুলো। ভেনেজুয়েলাকে সাহায্য করতে সরকারি সব সংস্থাকে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
ভেনিজুয়েলার ভূমিকম্পের রেশ কাটার আগেই 7.2 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য এশিয়ার দেশ জাপানের উত্তরাঞ্চল। তবে দেশটিতে তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সুনামির আশঙ্কা না থাকলেও দুর্যোগ পূর্ববর্তী সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে জাপান সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকা ইরান শান্তি আলোচনা চলার সময়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার গোপন পরিকল্পনা করছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ, এমন বিস্ফোরক দাবি করেছেন ব্রাজিলের সাংবাদিক পেপে এসকোবার। তার দাবি, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এই চক্রান্ত ফাঁস করে দেয়। কি বলছে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক চাঞ্চল্যকর দাবি ঘিরে আলোচনার ঝড় উঠেছে। ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে পাকিস্তানের সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষকেরা এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যক্তিত্ব ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফাল আয়োজিত একটি পডকাস্টে অংশ নিয়ে পেপে এসকোবার ওই বিস্ফোরক দাবি করেন। তার দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রত্যক্ষ নির্দেশে মোসাদ ওই হত্যা চেষ্টার পরিকল্পনা করে। তবে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে আগেই বিষয়টি জানতে সক্ষম হয় এবং দ্রুত পদক্ষেপ নেয়। এসকোবারের দাবি, ওই হত্যা পরিকল্পনার কথা জানার পর পাকিস্তান ওমানের মাধ্যমে ইসরায়েলের কাছে চূড়ান্ত বার্তা পাঠায়। সেই বার্তায় নাকি বলা হয়েছিল, পাকিস্তানি প্রতিনিধি দলের ওপর কোনো ধরনের হামলা হলে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে এবং ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হবে, অর্থাৎ সরাসরি পরমাণু হামলা চালানো হবে ইসরায়েলের ওপর। তবে এই বক্তব্যের পক্ষে কোনো নথিপত্র বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য উপস্থাপন করেননি এসকোবার। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান শুরু থেকেই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই দেশের প্রাথমিক চুক্তিটি ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিতি পেয়েছে। এই সমঝোতা স্মারকের ওপর পরবর্তী উচ্চ পর্যায়ের আলোচনার জন্য জেনেভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে সেনাপ্রধান আসিম মুনিরও প্রতিনিধি দলের অংশ ছিলেন। ইসরায়েল এই চুক্তির তীব্র সমালোচনা করে আসছে, কারণ তাদের এই আলোচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া লেবাননে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনও এই শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার হুমকি তৈরি করেছে। পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসলামাবাদ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয় না। কিছুদিন আগেই পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে মানবতার অভিশাপ ও গণহত্যাকারী বলে তীব্র আক্রমণ করেন। ইসরায়েল তার জবাবে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম ও সাংবাদিকেরা পেপে এসকোবারের দাবির তীব্র সমালোচনা করছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য কারেন্ট এর প্রতিবেদনে বলা হয়, প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এ দাবির মধ্যে বিন্দুমাত্র সততা নেই। এছাড়া পাকিস্তানের একটি শীর্ষ নিরাপত্তা সূত্রও পুরো বিষয়টিকে বিকৃত ও মনগড়া অপপ্রচার বলে অভিহিত করেছে। এখন পর্যন্ত পাকিস্তান কিংবা ইসরায়েল কোনো দেশের সরকারই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ফলে মোসাদের কথিত এই হত্যা চক্রান্তের দাবি সত্য নাকি নিছক জল্পনা তা এখনো স্পষ্ট নয়। হিজল জুবায়ের, বাংলা ভিশন। মানুষ নয়, এবার শুকুরের কিডনি ও লিভারে বাঁচবে মানুষের জীবন। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই প্রথম মানুষের শরীরে জিন পরিবর্তন করে শুকুরের লিভার ও দুটি কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছেন চীনের গবেষকরা। একে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অকল্পনীয় সম্ভাবনা হিসেবে দেখছেন তারা। এই প্রযুক্তি পুরোপুরি সফল হলে বিশ্বজুড়ে লিভার ও কিডনি বিকল হওয়া লাখ লাখ রোগী নতুন জীবন পাবেন। সেই সাথে কিডনি ও লিভারের তীব্র অভাবে মৃত্যু থেকেও রেহাই পাবে লাখো রোগী।
নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গের সাথে ইঁদুরের ব্যাপক মিল থাকলেও নতুন করে আলোচনায় অন্য এক প্রাণীর নাম। এবার মানুষের অকেজো কিডনি ও লিভার প্রতিস্থাপনে শূকরের অঙ্গ ব্যবহারের পরীক্ষা আশার আলো দেখাচ্ছে। জটিল এই কাজটি করে দেখিয়েছেন চীনের একদল গবেষক। দক্ষিণ চীনের গুয়াংশি মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের মেডিসিন ইউনিটের বিজ্ঞানীরা বিশ্বে প্রথমবারের মতো জিন পরিবর্তন করা শূকরের লিভার ও 2টি কিডনি মানবদেহে প্রতিস্থাপন করেছেন। প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়া আদৌ কি মানবদেহে কাজ করবে? গবেষকদের তথ্য অনুযায়ী সফল হয়েছে অস্ত্রোপচার। এখন শুধু অপেক্ষার পালা। কিডনি ও লিভার প্রতিস্থাপনের 19 ঘন্টা পরই লিভার কাজ শুরু করেছে। চলছে পিত্তরস নিঃসরণ। প্রাথমিকভাবে সফলভাবে কাজ করছে প্রতিস্থাপন করা কিডনি দুটিও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এতে কোনো প্রত্যাখ্যান প্রতিক্রিয়া দেখা দেয়নি। বিজ্ঞানের ভাষায় যাকে বলে হাইপার একিউট। লিভার এবং কিডনি মৌলিক কাজগুলো করছে। সম্পূর্ণ লিভার প্রতিস্থাপনের পর 5 দিন পর্যন্ত টিকে থাকা একটি বিশাল সাফল্য। যদিও এটি 2 সপ্তাহ বা এমনকি 1 মাসও টেকে, তাহলে চরম ঝুঁকিতে থাকা লিভার রোগাক্রান্তদের জন্য অকল্পনীয় সাফল্য বয়ে আনবে। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিরাট আশা বয়ে আনবে। চলতি বছরের মে মাসের শেষে পরীক্ষামূলকভাবে এই অঙ্গ প্রতিস্থাপন করা হয় 53 বছর বয়সী ব্রেন ডেড একজনের শরীরে। প্রতিস্থাপনের কিডনি ও লিভার নেওয়া হয়েছে 6 বার জিন পরিবর্তন করা বামা প্রজাতির ছোট শূকর থেকে। গবেষকরা জানিয়েছেন, অঙ্গের গঠন ও কার্যক্ষমতার দিক থেকে এই প্রজাতির শূকরের সাথে মানুষের অনেক মিল রয়েছে। পরীক্ষাটি সফলতার মুখ দেখলে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে, যা নতুন করে বাঁচার স্বপ্ন দেখাবে কিডনি আর লিভার জটিলতায় আক্রান্ত গুরুতর রোগীদের। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।